অন্য পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমাদের নতুন চ্যানেল, যেখানে আমরা শুধুমাত্র বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের বিষয়ে বিভিন্ন আলোচনা করে থাকি। বৈষ্ণব পদাবলী নিয়ে আমাদের পর্বগুলো চলছিল। আমরা বৈষ্ণব পদাবলীর প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম বৈষ্ণব পদাবলীর যে রসতত্ত্বগত ভিত্তি, সেই বিষয়টা। প্লেলিস্টটার লিঙ্ক আই বাটনে দেওয়া আছে, বা তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়েও দেখে নিতে পারো। আজকের পর্বে আমি বৈষ্ণব পদাবলীর এই প্রাথমিক ধারণার যে পর্বগুলো সেটা শেষ করব রস পর্যায়গুলোর কথা বলে। তাহলে আর কথা না বলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। এর আগের পর্যায়ে আমি কথা বলছিলাম শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি নিয়ে, এবং সেখানে 15তম প্রকরণকে বলা হয়েছিল শৃঙ্গার প্রকরণ। এই যে শৃঙ্গার, তাকে শ্রীরূপ গোস্বামী দুভাগে ভাগ করেছিলেন। একটা হলো সম্ভোগ, একটা বিপ্রলম্ভ। সম্ভোগ অর্থাৎ মিলন, আর বিপ্রলম্ভ বিরহ। সম্ভোগকে আবার ভাগ করা হয়েছিল, আমরা দেখেছিলাম মুখ্য সম্ভোগ, গৌণ সম্ভোগ এবং বিপ্রলম্ভ। 4 প্রকার। কি কি? পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্য এবং প্রবাস। এই যে বিষয়গুলো, এগুলোই বিভিন্ন রস পর্যায় রূপে পরবর্তীকালে গৃহীত হয়েছে। কিন্তু আমরা যদি বৈষ্ণব পদাবলী দেখি, আমরা দেখবো সেখানে বাল্যলীলা রয়েছে, সেখানে অভিসার রয়েছে। এই অভিসার কিন্তু কোনো রস পর্যায় নয়। কিন্তু পরবর্তীকালে যেহেতু অভিসার সম্পর্কে এতগুলো পদ লেখা হয়েছে, অভিসার এত জনপ্রিয় হয়েছে, তো সুতরাং এগুলো পরবর্তীকালে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তো সেই জায়গা থেকে আলোচনা না করে আমি আজকে চেষ্টা করব যেভাবে বৈষ্ণব পদাবলীতে বিভিন্ন পদ গড়ে উঠেছে, যে বিষয়গুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বৈষ্ণব পদাবলী পড়তে গেলে আমরা যেরকম বলি এটা পূর্বরাগ পর্যায়ের পদ, এটা বাল্যলীলা পর্যায়ের পদ, এটা নিবেদন পর্যায়ের পদ, এই বিষয়গুলো ঠিক কি সেগুলো তোমাদের কাছে একটু স্পষ্ট করে তুলতে। এবং এই বিষয়গুলো এমন যেগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনের সঙ্গে রিলেট করে দেখতে পারি। আমরা প্রথম আলোচনায় বলছিলাম যে বৈষ্ণব পদাবলীর এমন একটা আবেদন রয়েছে, যে আবেদনটা কিন্তু সেই কালের সীমা অতিক্রম করে বা ধর্মীয় পরিমণ্ডলের সীমা অতিক্রম করে আজকেও আমাদের কাছে প্রিয়তা লাভ করে। এবং এই পর্যায়গুলো যদি আমরা দেখি, আমরা দেখব আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে বা আমাদের এখনকার চিন্তা চেতনার সঙ্গে সেগুলোর কিন্তু একটা যোগ রয়েছে। কিভাবে? প্রথমে প্রেমের দিকটা আসি, বাকিগুলো পরে আলোচনা করছি। মানে নিবেদন, তারপরে তোমার গৌরাঙ্গ বিষয়ক পদ, গৌর চন্দ্রিকা, বাল্যলীলা, এগুলো পরবর্তী পর্যায়ে আসি। প্রথমে প্রেমের বিষয়টা সেরে নিই। তো প্রথম যেটা, সেটাকে আমরা বলতে পারি পূর্বরাগ। পূর্বরাগ কি? ধরা যাক তুমি একজনকে দেখেছো, রাস্তায় দেখেছো, ফেসবুকে দেখেছো, বা একজনের সঙ্গে তুমি ফোনে কথা বলেছো, চ্যাটে কথা বলেছো, এবং কথা বলে বা দেখে তোমার তাকে ভালো লেগেছে। সেটা কিন্তু তুমি তার সঙ্গে মিলিত হওনি, তোমার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি, তোমরা একসঙ্গে সময় কাটাওনি। না কাটিয়েই তার ছবি দেখে, তার কথা শুনে, বন্ধু বান্ধবদের কাছে সেই মেয়েটির বা সেই ছেলেটির কথা শুনে তোমার তাকে ভালো লেগে গেছে। এই যে ভালো লাগা, এই ভালো লাগাটা থেকে তোমার মনে কি জন্ম নেবে? যে ওর সঙ্গে যদি কথা বলতে পারি, যদি মিলতে পারি, কত ভালো হয়। যদি আমরা একটা সম্পর্কে আসতে পারি, কত ভালো হয়। এই যে দর্শন শ্রবণ থেকে পারস্পরিক যে মুগ্ধতা তৈরি হওয়া এবং সেখান থেকে যে মিলনের আকুতি তৈরি হওয়া, এই বিষয়টাই হচ্ছে পূর্বরাগ। যখন রাধা কৃষ্ণকে দেখেননি, তার কথা শুনেছেন, তিনি দুটি মুখে শুনেছেন, তার বাঁশি শুনেছেন, তার ছবি দেখেছেন বা তাকে দেখেছেন, দেখার ফলে কৃষ্ণের সম্বন্ধে যে একটা আকর্ষণ জন্মাচ্ছে রাধার, সেটা হচ্ছে পূর্বরাগ। বোঝা গেল? এবার পূর্বরাগ তো হলো, তোমাদের দেখা সাক্ষাৎ হলো, একটা আকর্ষণ জন্মালো, মুগ্ধতা তৈরি হলো। এবার তো দেখা করতে যেতে হবে। তো তোমরা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলে যে অমুক দিন আমরা সিসিডিতে দেখা করতে যাব, বা অমুক দিন ওই বটতলায় আমরা দেখা করতে যাব, এবং সেই বুঝে ওই দিনক্ষণে যাত্রা শুরু হলো। এই যে যাওয়া হচ্ছে, যাকে তুমি চেনো না, যাকে তুমি জানো না, কিন্তু যাকে তুমি ভীষণ পছন্দ করো, তার কাছে তুমি যাচ্ছ দেখা করতে, তোমার মনের মধ্যে ধুপুক ধুপুক করছে, হ্যাঁ, একটা অনুভূতি, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম আবেগ, অন্যরকম শিহরণ কাজ করছে। তুমি খুব সুন্দর করে সেজে গুজে ফিটফাট হয়ে 10 বার আয়নার সামনে দাঁড়িয়ে তারপর বেরিয়েছো। এই সমস্ত কিছু নিয়েই এই যে বিষয়টা, এই যে যাত্রা, মিলনের জন্য প্রিয়ের কাছে যাত্রা, এটা হচ্ছে অভিসার। যখন রাধা বা কৃষ্ণ একে অপরের কাছে ভাবে যাচ্ছেন, সেই যাওয়াটাকেই আমরা বলছি অভিসার। এবং এই অভিসারের অনেকগুলো প্রকার আছে। যেরকম বর্ষাভিসার, বর্ষায় যদি যাওয়া হয়, গ্রীষ্মাভিসার, গ্রীষ্মে যদি যাওয়া হয়, জ্যোৎস্নাভিসার যদি জ্যোৎস্নার রাতে যাওয়া হয়, রাত্রিভিসার যদি রাত্রিকালে যাওয়া হয়। তো অভিসার কখন হচ্ছে, কোন সময় হচ্ছে, সেগুলোর উপর ডিপেন্ড করে অভিসারের বিভিন্ন দিকগুলো রয়েছে। তো অভিসার নিয়ে তোমরা প্রচুর পদ বৈষ্ণব পদাবলীতে দেখতে পাবে, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই। এর যে পরবর্তী পর্যায়,
সেটা হচ্ছে অনুরাগ। মানে পূর্বরাগ হয়ে গেল, অভিসার হয়ে গেল, এবার তো দেখা সাক্ষাৎ হলো, পারস্পরিক দেখা সাক্ষাৎ কথোপকথনের ফলে একটা ভালোবাসা জন্মালো, এবং এই ভালোবাসাটাই হচ্ছে অনুরাগ। তো প্রথমে মনে হতে পারে যে দেখে আহা কি সুন্দর দেখতে, মানে যেরকম ছবিতে দেখেছিলাম তুমি তার থেকেও বেশি সুন্দর, রূপ লাগে আঁখি ঝুড়ে গুণে মনোভোর, প্রতিঅঙ্গ লাগে কাঁদি প্রতিঅঙ্গ মোর, রূপানুরাগের পদ। তো এই অনুরাগের আবার অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে যেরকম একটা রূপানুরাগ আছে, সেরকম আক্ষেপানুরাগ আছে। আক্ষেপানুরাগ যদিও একটু পরবর্তীকালের হয়, মানে যখন সম্পর্কটা এই অনুরাগ টনুরাগ হচ্ছে, একটু পেকে টেকে উঠেছে, সেই সময় ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, বেশি দিন তো আর টেকে না, ওই প্রথম প্রথম যে ব্যাপারটা সেটা বেশি দিন থাকে না, আস্তে আস্তে খোটাখুটি লাগে, ঠোকাঠুকি লাগে, সমস্ত হয়। তো তখন মাঝে মাঝে মনে হয় ইস কেন করেছিলাম, পিড়িতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, দিল্লি কা লাড্ডু, সমস্ত মনে হয়। তো তখন মনে হয় যে কেন ভালোবেসেছিলাম, কেন এই সমস্ত করেছিলাম বলে আক্ষেপ হয়। কিন্তু সেই আক্ষেপটার জন্য আমরা তাকে ছেড়েও দিতে চাই না, হ্যাঁ যা চলে যা এরকম বলি না, হ্যাঁ। তো সেটা হচ্ছে আক্ষেপানুরাগ, যেখানে আক্ষেপও আছে অনুরাগও রয়েছে। তো এই বিষয়টা হচ্ছে অনুরাগ। এর পরবর্তীকালে যে বিষয়টা আসে সেটা হচ্ছে নিবেদন, যেখানে পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, প্রেম এমন একটা জায়গায় পৌঁছয় যে আমরা তার কাছে নিজেদেরকে নিবেদন করি, এটা হচ্ছে নিবেদন। প্রেমের আরও একটা অবস্থা আসে যখন কোনো কিছুই নেই, সব কিছুই নর্মাল, আমরা কাছাকাছি আছি, পাশাপাশি আছি, একসঙ্গেই হয়তো আছি, কিন্তু মনে হয় যে যদি কোনোদিন আমাদের বিচ্ছেদ হয়ে যায়, যদি কোনোদিন আমরা আলাদা হয়ে যাই, যদি তোমার অন্য কাউকে পছন্দ হয়ে যায়, আমি যদি তোমার কাছে পুরনো হয়ে যাই, এগুলো ভেবে আমরা যখন মন খারাপ করি, আমরা যখন বিষণ্ণ হয়ে যাই, কান্নাকাটি করি, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। বৈচিত্র্য নয়, প্রেম বৈচিত্র্য, চিত্তের অন্যথা ভাব, এটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। তো এটা আমাদের যেরকম হয়, রাধাকৃষ্ণের প্রেমেও সেরকমভাবে হয়, এই বিষয়টা রয়েছে। প্রেমে আবার কখনো কখনো মান হয়, সেই মানটাও রাধাকৃষ্ণের প্রেমে আছে। মান মানে অভিমান, ঝগড়া, যেগুলো আমাদের মধ্যেও হয়, হ্যাঁ, সেই মান আবার কখনো কখনো সহেতু মান, কোনো কারণ আছে, তুমি কেন অনলাইন ছিলে আমাকে রিপ্লাই দাওনি, এটা একটা কারণ, ভ্যালিড কারণ, এটা হচ্ছে সহেতু মান। আর নির্হেতু মান হচ্ছে যে রাস্তায় যেতে যেতে তুমি হঠাৎ ঝগড়া শুরু করে দিলে, তুমি কেন ওকে দেখলে, অথচ দেখেনি কিন্তু ব্যাপারটা, বা অন্য সময় দেখে, হ্যাঁ, তো সেটা হচ্ছে নির্হেতু মান, মানে কোনো কারণ নেই, হঠাৎ হঠাৎ অভিমান হয়েছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা রাধাকৃষ্ণের ক্ষেত্রেও ঘটতো, তারা এক্সপ্লেনেড প্রেম করতে যেত না, অন্যভাবে ঘটতো বিষয়টা। আর সব শেষে যেটা আসছে সেটা হচ্ছে বিরহ, এবং সেই বিরহকে আমরা বলছি প্রবাস, এবং সেটা সুদূর প্রবাস বা অদূর প্রবাস এরকম হতে পারে, হ্যাঁ, ভাবি ভবন ভূত ইত্যাদি অর্থে হতে পারে, যে হবে বা হয়ে গেছে বা ইত্যাদি, বা যেটা চলছে এরকম, হ্যাঁ। তো এই প্রবাস বা বিরহ, এটাকে মাথুর বলে একটা পর্যায়ে আমরা পাই, যেখানে কৃষ্ণ মথুরায় চলে গেছেন এবং সেটা নিয়ে রাধার যে বিরহ সেটা। আর কখনো কখনো এরকম হয় যে বিরহ অবস্থায় ভাবোল্লাস হয় বা ভাব সম্মিলন হয়, হ্যাঁ, যেখানে রাধা কল্পনা করছেন যে কৃষ্ণ তার কাছে এসেছেন, দীর্ঘদিন পর কৃষ্ণের সঙ্গে তিনি মিলিত হতে পেরেছেন, স্বপ্নে দেখছেন বা জেগে জেগেই ভাবছেন, এবং বিরহ অবস্থাতেই যে মিলনের কল্পনা তিনি করছেন, সেটা হচ্ছে ভাব সম্মিলন পর্যায়ের পদ। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়েই বিভিন্ন পদ লেখা হয়েছে বৈষ্ণব পদাবলিতে, এবং যে বিষয়গুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে খুব আলাদা কিছু নয়, যেটা প্রথমে বলেছিলাম। তো তোমরা যদি একটু বৈষ্ণব পদাবলির ভাষাটা ক্র্যাক করতে পারো, সেটাকে যদি একটু আপন করে নিতে পারো, দেখবে বিষয়টা কতটা মিষ্টি এবং কতটা রোম্যান্টিক। আর কয়েকটা বিষয় আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। তো প্রথমে আসি বাল্যলীলা। তো বাল্যলীলা কি, আমরা যে বাৎসল্য রস দেখেছিলাম আগের পর্বে, যখন সেই বাৎসল্য রসকে অবলম্বন করে পদ লেখা হয়, যখন দেখা যায় যে সেখানে কৃষ্ণ ছোট, হ্যাঁ, তাকে যশোদা বকছেন বা নন্দ তাকে শাসন করছেন, ভালোবাসছেন, এই যে বিষয়পত্রগুলো, এগুলো নিয়ে যে পদগুলো লেখা হয় সেগুলো হচ্ছে বাৎসল্য রসের পদ, সেগুলোকে আমরা বলি বাল্যলীলা। এছাড়া আরো কিছু পদ দেখা যায়, সেগুলোকে আমরা বলি প্রার্থনা পর্যায়ের পদ, যেখানে যখন বিদ্যাপতি লেখেন যে তা তোল সৈকত বাড়ি বিন্দু সমসুতমিত রমণী সমাজে, অর্থাৎ ভক্ত বৈষ্ণব কবি কৃষ্ণকে ভগবান হিসেবে কল্পনা করে তার কাছে তার কোনো কথা জানান, তার ব্যক্তিগত কোনো অনুভব জানান, কোনো প্রার্থনা জানান, কোনো কথা বলেন, তো সেটা হচ্ছে প্রার্থনা পর্যায়ের পদ। আরেকটা বিষয় যেটা খুব সমস্যা হয় ছাত্রছাত্রীদের বুঝতে, কিন্তু বিষয়টা একদমই জটিল নয়, খুবই সোজা, সেটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌর চন্দ্রিকা। তো প্রথমে বলি যে গৌরাঙ্গ বিষয়ক পদ কি। যে নামটা বলা হচ্ছে গৌরাঙ্গ, তাকে অবলম্বন করে যে পদ লেখা হয় সেগুলো হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। আমরা কি দেখলাম যে শ্রী চৈতন্যদেব আসার পর বৈষ্ণব ধর্মের একটা বিশাল প্রসার ঘটে গেল এবং বৈষ্ণব সাহিত্যেরও একটা নতুন দিক উন্মোচিত হলো। ওই জন্য চৈতন্যদেবের আগে বিদ্যাপতি চণ্ডীদাসটা লিখছিলেন, কিন্তু তারপরে আরো বহু কবি এই ধারায় এলেন এবং
তারা চৈতন্যদেবকে সামনে রেখে চৈতন্যদেবকে শিরোধার্য করে চৈতন্যদেবকে নিয়েই অনেক পদ লিখলেন, কারণ চৈতন্যকে মনে করা হতো যে শ্রীকৃষ্ণেরই অবতার। এই অবতার তত্ত্ব নিয়ে আরও অনেক আলোচনার অবকাশ রয়েছে, যদি তোমরা শুনতে চাও তাহলে আমাকে জানিও, ভবিষ্যতে আমি করার চেষ্টা করব। তো যাই হোক, তো চৈতন্যদেবকে কেন্দ্র করে যে পদগুলো লেখা হলো সেগুলো হলো গৌরাঙ্গ বিষয়ক পদ বা গৌরপদ। এই যে গৌরাঙ্গ বিষয়ক পদ, এই গৌরাঙ্গ বিষয়ক পদের একটা ধরন হচ্ছে গৌর চন্দ্রিকা। 16 শতাব্দীর শেষ দিকে খেতুরিতে একটা কীর্তন সমাবেশ করা হয়েছিল, নরোত্তম ঠাকুর করেছিলেন, সেখানে এই বিষয়টাকে ইন্ট্রোডিউস করা হয়। কি হচ্ছিল, এই যে আমরা বললাম না আমাদের জীবনের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জুড়ে আছে বৈষ্ণব পদাবলী, আমাদের লৌকিক প্রেমের সঙ্গে এই বিষয়টাকে আমরা যুক্ত করে নিতে পারি। এই বিষয়টা হওয়ার সঙ্গে সঙ্গেই এই যে অলৌকিক বিষয়, এই যে একটা আধ্যাত্মিক বিষয়, এটা লৌকিক হয়ে যাচ্ছিল। আমরা আমাদের মানটাকে রাধাকৃষ্ণের মানের সঙ্গে গুলিয়ে ফেলছিলাম, আমরা আমাদের প্রেমটাকে রাধাকৃষ্ণের প্রেমের সঙ্গে গুলিয়ে ফেলছিলাম। রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো বেশ রোম্যান্টিক আর কি। মানে যখন ধরো কৃষ্ণ আসছেন, মানে রাধা সারা রাত জেগে আছেন কৃষ্ণের জন্য, কৃষ্ণ আসেননি, ভোরবেলা তিনি এসেছেন এবং রাধা দেখছেন যে কৃষ্ণের সারা শরীরে তার রাত্রিবাসের চিহ্ন। তো তিনি তখন কি বলছেন, নখপদ হৃদয় তোহারি অন্তর জলত হামারি, অর্থাৎ তোমার হৃদয় নখের চিহ্ন, নখ ক্ষত, আর আমার হৃদয় জ্বলে যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কৃষ্ণ কি কীর্তি করে এসছেন অন্যান্য নায়িকাদের সঙ্গে, এবং সেটা দেখে রাধার মান হয়েছে। তো এই বিষয়গুলোকে বৈষ্ণব কবিরা একটা আধ্যাত্মিক জায়গা থেকে দেখেছিলেন, কিন্তু আমরা যখন সাধারণ মানুষ এগুলোকে শুনবো বা জানবো, তখন আমরা ওই যে একটা গান ছিল না, কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, তো এরকম ভাবে বলতে শুরু করব। তো সুতরাং জায়গাটা কিন্তু অনেকটা নেমে যাবে, একটা অধঃপতন হবে জায়গাটার। তো সেই জায়গাটাকে সুদৃঢ় করতে তারা কি করলেন, যে পদটা রাধাকৃষ্ণের যে পদটা গাওয়া হবে তার আগে সেই রকম একটা পদ শ্রী চৈতন্যের গাওয়া হলো। যখনই শ্রী চৈতন্যের একটা পদ গাওয়া হলো তখন আমরা মনে করলাম যে না, শ্রী চৈতন্যদেব আমাদের কাছে অনেকটা প্রত্যক্ষ, আমাদের তার প্রতি ভক্তি অনেকটা সুদৃঢ়। তো সুতরাং আমরা সেই জায়গা থেকে কিন্তু বিচ্যুত হব না, আমাদের মাথায় সেই জায়গাটা, সেই ধর্মীয় পরিমণ্ডলটা, সেই আধ্যাত্মিক জায়গাটা কাজ করবে। ধরা যাক আমরা কোনো রাধাকৃষ্ণের পূর্বরাগ সংক্রান্ত কোনো পদ গাইব, তার আগে আমরা চৈতন্যদেবের পূর্বরাগ সংক্রান্ত কোনো পদ গাইলাম, তাহলে এই যে চৈতন্যদেবের পদটা, এটা হচ্ছে কি গৌরাঙ্গ বিষয়ক পদ। কিন্তু এই গৌরাঙ্গ বিষয়ক পদটা কি, যে রাধাকৃষ্ণের যে পূর্বরাগ বিষয়ক পদ তার তদুচিত গৌর চন্দ্রিকা। অর্থাৎ যখন রাধাকৃষ্ণের কোনো পদ গাওয়া হবে তার আগে যদি সেই বিষয়েরই কোনো পদ, গৌরাঙ্গ বিষয়ক কোনো পদ গাওয়া হয়, সেই বিষয়েরই হতে হবে, কিন্তু তার আগে গাওয়া হয়, তখন সেটা হবে সেই পদটির গৌর চন্দ্রিকা। তো এই হলো গৌরাঙ্গ বিষয়ক পদ কি এবং গৌর চন্দ্রিকা কি। আশা করি যা কনফিউশন ছিল, এটা নিয়ে আমাকে অনেক দিন আগে বেশ কয়েকজন অনুরোধ করেছিলে, আশা করা যায় তোমরা যদি এই চ্যানেলে থাকো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই হলো মোটামুটি বৈষ্ণব পদাবলী নিয়ে প্রাথমিক ধারণা। এগুলো মাথায় রাখলেই বৈষ্ণব পদগুলো মোটামুটিভাবে আমরা পড়ে উঠতে পারবো। তবে যেহেতু বারবার বলছি যে বৈষ্ণব শাস্ত্র, রসশাস্ত্র একটা অত্যন্ত গভীর জিনিস, এবং সেগুলোকে অনুধাবন করতে গেলে সেই গভীরতার জায়গায় যেতে হবে। আর যদি না যায় তবু আমাদের সাহিত্য রস আস্বাদন করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো চেষ্টা করলাম 3টে পর্বে তোমাদের কাছে ধারণাটা স্পষ্ট করার। আশা করা যায় একটু অন্তত সফল হওয়া গেছে। যদি তোমরা আরো গভীরে আলোচনায় চাও সেই টপিকগুলো কি, সেগুলো আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব পরবর্তীকালে তোমাদের জিজ্ঞাসার নিরসন করতে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, অন্য পাঠের পেজে জানিও, লিঙ্কটা বারবার স্ক্রিনের মধ্যে আসে। যদি তোমরা আমাকে পার্সোনালি ফলো করতে চাও, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ফলো করতে পারো। তোমরা ফেসবুকে আমাকে ফলো করতে পারো। আর তোমরা যা যা তোমাদের রিকোয়েস্ট আছে সেগুলো আমাকে জানিও। সবার সব রিকোয়েস্ট সবসময় রাখতে পারি না, তবু চেষ্টা করি যতটা সম্ভব সেগুলোকে রাখার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবে। তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে যাদের এটা কাজে লাগতে পারে তাদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভবিষ্যতের আপডেটগুলো তোমরা যথাসময় পেয়ে যাও। সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।